আশাপূর্ণা দেবীর তুচ্ছ কথা। কথাটা কিন্তু মোটেও তুচ্ছ নয়। শেষ অবধি শুনুন, আমার ধারণা আপনিও আমার সাথে একমত হবেন। শুরু করছি তুচ্ছ কথা। দেশের জমি জমার ব্যাপারে কি একটা দরকারি কাজে ব্যান্ডেলে গিয়েছিলেন দেবব্রতবাবু। কাজ সেরে কলকাতায় ফিরছেন আর ভাবছেন, দেশের এই জমি জমাটুকু থাকায় লাভের চেয়ে লোকসানই বেশি। জমিতে কলাটা, মূলোটা, নারকেলটা, সুপুরিটা যা হয় নিয়ে আসার মজুরি পোষায় না, জ্ঞাতিদেরই নিয়ে নিতে বলে রেখেছেন। অথচ খাজনা ফাজনার নোটিশটা ঠিক তাঁর নামেই আসে, বেচে দিলেই হয়। উদাসভাবে ভাবছিলেন, তবু দেশের জমি বলে কথা। এই ভাবনার মাঝখানেই চলন্ত ট্রেনে উঠে পড়তে দেখলেন ছেলেটাকে। চলন্ত ট্রেনে যেন শুকনো পাতার মতো উড়ে এসে ঢুকে পড়ল। সন্দেহ নেই যে এটা তার অভ্যস্ত ব্যাপার, যদিও সে হকার জাতীয় কেউ নয়। শূন্য দুহাতখানা নাড়া দিয়ে উঠে এসেছে। পরনে উলি ঝুলি ছেঁড়া একটা হাফ প্যান্ট, গায়ে ততোধিক উলি ঝুলি একখানা একদা কোনো রঙের চাদরের ভগ্নাংশ। চাদরের ওই টুকরোটা যেভাবে পেঁচিয়ে জড়িয়ে রেখেছে, মনে হয় না ওর অন্তরালে গায়ে কিছু আছে। ওটা একটু সরে নড়ে গেলেই হয়তো দেখা যাবে স্রেফ শুকনো খসখসে কালো একখানা চামড়ায় ঢাকা জিরজিরে একটা অস্থিপঞ্জর। তাকে এরকমভাবে উঠতে দেখেই হাঁ হাঁ করে উঠলেন দেবব্রতবাবু। এই ছেলেটা, এই মরবি নাকি? যদিও লোকাল ট্রেনের সম্মুখ গতি, তবুও ট্রেন তো, এবং চলন্ত ট্রেন, পা ফসকালেই তো খতম। যারা নিত্যযাত্রী তাদের এসব নিত্যই দেখা অভ্যেস, কিন্তু দেবব্রতবাবুর এ কথাটা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল। ছেলেটা নির্বিকার, দরজার কোণের কাছে গুটি সুটি মেরে উবু হয়ে বসে দাঁত বার করে হাসতে লাগলো, যেন তার পক্ষে মরাটা একটা অলীক কথা। তা সেই রকমই বলে উঠলেন একজন ডেলি প্যাসেঞ্জার, এদের কি আর এত সহজে মৃত্যু হয় মশাই? সামনের এক ভদ্রলোক মুখ আড়াল করে কাগজ পড়ছিলেন। হঠাৎই প্রসঙ্গটা কানে আসাতে কাগজটা নামালেন আর সঙ্গে সঙ্গে গর্জন করে উঠলেন, এই বদমাস ছোঁড়া, ফের বিন টিকিটে গাড়িতে উঠেছিস? সেদিনের ধোলাই মনে নেই? ছেলেটা দাঁতগুলোকে মুখের মধ্যে ভরে ফেলে চাদরটা টেনে টুনে শক্ত হয়ে বসে বেজার গলায় বলল, মনে থাকলে কি হবে, টিকিট কাটার পয়সা আছে আমার। ভদ্রলোক কাগজটা ভাঁজ করে কোলে চেপে গুছিয়ে বসে বললেন, চমৎকার, হ্যাঁ? পয়সা নেই বলে 7 খুন মাপ? বলি, তোর পয়সা নেই বলে দোকানিরা তোকে অমনি অমনি জিনিস দেবে? ছেলেটা আবার ফিক করে হেসে ফেলল, বলল, সেটা আর এটা এক হলো? তাতে তো দোকানির নোকসান, এতে কার কি নোকসান? রেল কোম্পানির লোকসান। বজ্র গর্জনে গর্জে উঠলেন ভদ্রলোক। গাড়ির লোকেরাও একটা প্রসঙ্গ পেয়ে মজার গন্ধে নড়ে চড়ে বসলেন। ছেলেটা যদিও ওই বজ্র গর্জনে একটু ফ্যাকাশে হয়ে গেল, তবু বুকে জোর এনে বলল, তাতে কার কি? রেলগাড়ি তার নিজস্ব জমি জেরেত না। কি বললে? এক ফোঁটা ছোঁড়ার এত সাহস? হ্যাঁ, থাপ্পড় মেরে গাল ঘুরিয়ে দিতে পারি, তা জানিস? ছেলেটা এবার ভ্যাঁ করে কেঁদে ফেলে কাছাকাছি বসে থাকা দেবব্রতবাবুর দিকে তাকিয়ে বলে উঠল, দেখতেছেন বাবু, বিনি দোষে আমারে মারতে আসতেছে। কিন্তু দেবব্রতর কাছে কেন? গাড়িতে এত নিত্যযাত্রী চেনা লোক থাকতে ছেলেটা কি অনুভব করে ফেলেছে এই সহানুভূতিহীন পৃথিবীতে এই লোকটার মধ্যে একটু সহানুভূতি রয়েছে?
কিন্তু দেবব্রত কিছু বলার আগেই সেই ভদ্রলোক বলে উঠলেন, বটে, মারতে পারি বলাতেই মারতে আসা হয়ে গেল। তবে চল, ঘাড় ধরে তোকে গার্ডের হাতে জমা দিয়ে গে। আসুক সামনের স্টেশন আসুক। সেদিন অত পিটুনি খেয়েও যখন শিক্ষা হয়নি তোমার। ছেলেটা আবার কেঁদে ফেলল, ভাঙা গলায় বলে উঠল, কেন গাটের হাতে ধইরে দেবে কেন শুনি? আমি কি তোমার পাকা ধানে মই দিচ্ছি? শীতেও তো বসি নাই। রেল কোম্পানি তোমার ইন্সপেক্টর করে থুইছে। শুনছেন মশাই, শুনছেন আপনার এই বদমাইশ বিচ্ছুটার লম্বা চওড়া কথা? ভদ্রলোক রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠেন, আপনারা তো কেউ কিচ্ছু বলছেন না। ইস, আবার চোখের জল ফেলা হচ্ছে। শোন, এই গাড়ির সবাই যদি তোকে একটা করে চাঁটি মারে, তোর এই মাথাটা ছাতু হয়ে যাবে, তা জানিস? ওই হাড় জিরজিরে ছেলেটার ওপর এই ভদ্রলোকের আক্রোশের বহর দেখে দেবব্রত আশ্চর্য না হয়ে পারেন না। অন্য কেউ অবশ্য হয় না। একজন যে নিজেকে আইনের এবং সমাজের ধারক বাহকের ভূমিকায় দাঁড় করিয়ে কারণে অকারণে এইরকম লড়ে যান, তা দেখার অভিজ্ঞতা তাদের আছে। কিন্তু দেবব্রতর এতটা অভিজ্ঞতা নেই। তাই গলার স্বর নামিয়ে বলেন, ছেড়ে দিন মশাই, করার কিচ্ছু নেই। কত হাঙর কুমির রাঘব বোয়াল পার হয়ে যাচ্ছে, একটা ছাড় পোকাকে মেরে হাত ময়লা করে আর কি হবে? ভদ্রলোক দেবব্রতর দিকে ভুরু কুঁচকে তাকালেন, তারপর বললেন, আপনাকে যেন নতুন দেখছি মনে হচ্ছে। তাই এই মায়া কান্না দেখে গলে গেছেন? আপনাকে সার কথা বলে দিচ্ছি মশাই, আজ ছাড় পোকা বলে অবহেলা করে ছেড়ে দিলে এরাই ভবিষ্যতে রাঘব বোয়াল হয়ে উঠবে। এই বিচ্ছুটা একদিন গণধোলাইও খেয়েছে জানেন, তবু চৈতন্য হয়নি। ছেলেটা হঠাৎ ফোঁস করে উঠল, বলল, খেয়েছে সে তো তোমারই জন্যই। তুমি তো নেকচার দিয়ে দিয়ে মানুষগুলোকে তাতিয়ে আমারে মার খাওয়ালে। ওরা ভাবতে নেগেছে পকেট মার বুঝি। শেষমেশ জানতে পেরে বলল নি যে মা পকেট মার নয়, শুধু মুধু খেটে মরলাম আমরা, বলল নি? ভদ্রলোকের মুখটা কালো হয়ে উঠল। অন্য যাত্রীরা মুখ ফিরিয়ে হাসল, আর দেবব্রত প্রকাশ্যেই হা হা করে হেসে উঠে বললেন, বটে নাকি? মারাটা তাদের এত খাটুনি হলো? তা তোর হাড়ের জোর আছে দেখছি। চোরের মার খেয়েও হাড়গুলো তো আস্ত আছে। তা হ্যাঁ রে, এত রেলগাড়ি চড়বার দরকারটা কি তোর? ছেলেটা অম্লান বদনে বলল, তো সমস্তটা দিন থাকবোটা কোথায় শুনি? যেখানেই এতটুকু বসতে যাব নোকে শ্যাল কুকুরের মতো হেই হেই করে খেদিয়ে দেয় না। রাতটুকু প্ল্যাটফর্মের বেঞ্চিতে পড়ে থাকি। দেবব্রত আবার হেসে ওঠেন। গৃহ সমস্যার এমন অভিনব সমাধান আর কখনো শোনেননি দেবব্রত। হেসে ফেলে বলেন, বাহ, চমৎকার! তা থাকার ব্যবস্থা তো ভালোই করে নিয়েছিস। খাস কোথায়, কি করে? খাবো আবার কোন চুলে, কে কোথায় আমার যদি ভাত বেড়ে বসে থাকে? কেউ নেই বুঝি? দেবব্রতর মনের মধ্যে মায়ার অনুভূতি আর তার সঙ্গে মাথায় একটা পরিকল্পনাও চাড়া দেয়। বলেন, তা না হয় বুঝলাম, কিন্তু কোথাও তো খাস, না খেয়ে তো আর থাকিস না। ছেলেটা উদাস গলায় বলে, ও রাস্তার কুকুর বেড়ালো খায়, বেঁচে থাকে। ওদিকে রাগী ভদ্রলোক আবার মুখের সামনে কাগজ খুলে ধরে বসেন। কেউ কেউ তাসের প্যাকেট খোলে। দেবব্রত ছেলেটার হেন দার্শনিক উক্তিতে চমৎকৃত না হয়ে পারেন না। একটু চুপ করে যান, তারপর বলেন, মানুষ তো আর রাস্তার কুকুর বেড়াল নয়। মানুষকে খেটে খুঁটে খেতে হয়। কিছু কাজ টাজ করিস না কেন?
কোন কাজটা জানি আমি, কে আমারে শিখাবে? আহা, কাজে হাত দিলেই তো শিখে যাওয়া যায়। এই চায়ের দোকানে টোকানে। হ্যাঁ, চায়ের দোকানে একবার ডেকে এনে ঢুইকেছিল একজন, বলল মাইনে ফাইনে দুবুনি, পেট ভাতায় থাকিস তো থাক। তো তাই সই। তেমনি কপাল আমার, দুপুর বেলা যদি বা দুটো আঁকারা চালের ভাত আর ওই এক চিটে ডালের জল দিত, তো রাতের বেলা কচু পোড়া। দেবব্রত উত্তেজিত ভাবে বলেন, হ্যাঁ, রাত্রিরে খেতে দিত না? দিত, ওই কুকুর বেড়ালের দেবার মতন দিত। দুখানা বাসি পাউরুটির চাকা, খদ্দেরের পাত কুড়ানো পাউরুটির পাড়, কি লেড়ো বিস্কুটের টুকরো, তো তাও পড়েছিলাম। কিন্তু একদিন দুটো কাঁচের গেলাস ভেঙে ফেলে শান মারলো বাবু, পেটের পিত্তি গুলিয়ে দিনভর বমি। দূর তোর বলে ছেড়ে দিলুম অমন চাকরি। দেবব্রত আসতে বলেন, এই করে তো জীবন চলে না রে, কিছু করতেই হয়। আমার সঙ্গে কলকাতায় যাবি? ছেলেটা চকিত হয়ে বলে, গিয়ে গিয়ে আমার বাড়িতে থাকবি, বাড়ির ছেলের মতন খেতে পড়তে পাবি, লেখাপড়া শিখবি, গিন্নিমার কিছু ফাই ফরমাসটা খেটে দিবি, ব্যাস। আর গিন্নিমা যা মাইনে ঠিক করবেন পাবি। ওদিকে খবরের কাগজের অন্তরাল থেকে একটি ব্যঙ্গ গম্ভীর স্বর ভেসে আসে, কাছা খুলে দয়া দেখাতে যাবেন না মশাই। দেবব্রত একটু হেসে বলেন, এর আর দয়া দেখানো কি, ফাই ফরমাসের জন্য তো লোক লাগেই। ভালো হলেই ভালো। বলে ভদ্রলোক পড়া কাগজটাই আবার পড়তে থাকেন, বেশি করে মুখ ঢেকে। কিন্তু ছেলেটাও তাঁর কথারই প্রতিধ্বনি করে, বলে, তুমি যে আমার চাকরি দিতে চাইছো, তা গ্যারান্টিটা দেবে কে? ও বাবা, খুব তো বিচক্ষণ তুই, গ্যারান্টি? দেবব্রত হেসে ওঠেন, বাহ, ওই গ্যারান্টি নইলে চাকরি হয়? আচ্ছা ধর হলো, যেতে রাজি থাকিস তো বল। আমি রাজি। ছেলেটা দাঁত বার করে বলে, সে তো ভাত খাবি না, চাবো কোথায়, রাজি। কাউকে বলে টলে আসতে হবে তো? বলতে আবার যাবো কারে? তা বেশ, তা নামটা কি তোর? নাম? ছেলেটা আবার একটা দার্শনিক উক্তি করে বলে, জন্মের আগে বাপ মরেছে, জন্মকালে মার মৃত্যু, এ হতভাগারে আবার নামটা দিতে এছে কে? যার যা খুশি বলে ডাকে, হতভাগা, নক্কিছাড়া, হারামজাদা, বদমাস, বিচ্ছু, ছোঁড়াটা, পাজিটা, যার যা মন চায়। দেবব্রত বলে ওঠেন, বুঝেছি বাবা, বুঝেছি, থাম তুই। আমি তোর নাম রাখছি কেষ্ট। গিন্নিমা জিজ্ঞেস করলে এটাই বলবি, বুঝলি? অর্থাৎ ছেলেটার আজ পরম শুভ লগ্নের যোগ, একসঙ্গে নাম হলো, ধাম হলো, চাকরি হলো। হাওড়ায় নেমে আগে কোথাও কিছু খাইয়ে নিয়ে তবে ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে হবে ভাবলেন দেবব্রত। স্টেশন থেকে বাড়ি বেশ অনেকখানি দূর। ওদিক থেকে ছেলেটা বলে উঠল, বাবু তোমার নাম? আরে, আমার নাম নিয়ে তোর কি? ছেলেটা গম্ভীরভাবে বলল, মনে মনে ডাকবো, তোমার নাম ভগবান। ট্রেন হাওড়ায় এসে থামল। কেষ্ট ভগবানের সঙ্গে প্ল্যাটফর্মে নেমে পড়ল। অর্থাৎ রাস্তার কুকুর বিড়ালের মতো একটা জীবের সুন্দর একটা গতি হলো বোধ হয়। এই কাহিনী এখানেই শেষ হওয়া সঙ্গত। অতঃপর আপনারা অবশ্যই অনুমান করে নিতে পারেন যে এই সহানুভূতিহীন পৃথিবীতেও
কখনো কখনো এমন ঘটনা ঘটে, এক মহৎ ব্যক্তির আশ্রয়ে এসে পথ কুড়ানো ছেলেটা ক্রমশ শিক্ষায়, দীক্ষায়, সভ্যতায়, ভব্যতায় একটা উজ্জ্বল মানুষ হয়ে উঠতে থাকে। এ বাড়িতে ভৃত্যের আসনে না থেকে পুত্রের আসনেই এসে বসে হয়তো ভবিষ্যতে জজ, ম্যাজিস্ট্রেট বা বিশিষ্ট কোনো রাজ কর্মচারী হয়ে উঠতে থাকে। না, আর বেশি দিন দৌড়ানো যাবে না, কারণ কিছুদিন পরেই ওই ছেলেটাকে আবার এই ব্যান্ডেল লোকালেই দেখতে পাওয়া গেল। শুধু পরন পরিচ্ছদ আগের মতো নয়, রঙিন হাফ প্যান্ট, চকরা-বকরা শার্ট, পায়ে হাওয়াই চটি, আর চেহারায় বেশ একটু চাকচিক্য। চুলে চেক নাই, বোঝাই যাচ্ছে খেয়ে পড়ে ভালোই ছিল। কে জানে ট্রেনে উঠতে আজকে টিকিটও কিনেছে কিনা। সিটের ওপরেই তো বসেছে, জানলার ধার ঘেঁষে। পাবলিকের জায়গা, কে কার দিকে তাকায়, কে কার কড়ি ধারে, কিন্তু সেই কাগজ পড়ুয়া ভদ্রলোকের চোখে পড়ে গেল। ছেলেটা বোধহয় জানতো না যে উনি এই কামরাতেই উঠে বসে আছেন। চোখ পড়া মাত্রই কড়া ব্যঙ্গের হাসির গলায় বলে উঠলেন, কি ব্যাপার, তুমি আবার এখানে? বাহ, দিব্যি রাজ বেশ দেখছি, মনিবের কাজে নাকি? ছেলেটা জানলার বাইরে চোখ ফেলল, কিন্তু এত সহজে কি আর পার পাওয়া যায়? কি হে, চাকরিটা কি বাজার সরকারি না ম্যানেজারি নাকি ঘর ঝাড়ার? এইসব কুটো প্রশ্নের সাড়া শব্দে আরো অনেকেরই চোখ পড়ে গেল, আর চেনা জনেরা সকলেই হই হই করে উঠল। আরে তুই, বাবু অত আদর করে ডেকে নিয়ে গিয়ে ছেড়ে দিল, নাকি দেশ ঘর দেখতে ছুটিতে এসেছিস? দেশ ঘর কথাটা ব্যঙ্গার্থবহ। ছেলেটা যে কবে কোনখান থেকে এসে এই রেলওয়ে স্টেশনের সন্তান হয়ে গিয়েছিল কে জানে। ওদিক থেকে কাগজ পড়ুয়া আবার যোগ করেন, ছাড়িয়ে দিয়েছে না তাড়িয়ে দিয়েছে, সেটাই বরং সুধন। এ কথায় ছেলেটা তেড়ে উঠল। ইস, তাইরে দেবে বই কি, চলে আসবো বলে গিন্নিমা হাত ধরে মিনতি করেছে, বাবু মাইনে বাইরে দিতে চেয়েছে, আমি নুইকে পেইলে এসেছি। বটে বটে, কেন রে, খুব খাটাতো বুঝি? হ্যাঁ, খাটিয়ে মারতো একেবারে, বেওয়ারিশ মাল পেয়েছিল তো। ছেলেটা সতেজে উত্তর দেয়, তাই বই কি, রোগা ভোগা ছেলেটা বলে বাবু আমাকে কোনো কাজই করতে দিত নি। কোনো কাজই করতে দিত নি, আর তাই তুমি পালিয়ে এলে? তাহলে বোধহয় খেতে টেতেও দিত না তোকে? ছেলেটা ছিটকে উঠে বলে, তার না, বলে দাদাবাবুর সঙ্গে সমান করি খেতে দিত আমারে। অন্য একজন বলে ওঠে, সাব্বাস, তা তবু পাইলে এলি কেন? হ্যাঁ রে বাবা, চুরি টুরি করে পালিয়ে আসিস নি তো? ছেলেটা আবার ছিটকে উঠল। শোনো, তুমি ওই ছোট মানুষের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, মা বাপ নাই বলি কি মনীষীর ছানা নই আমি? ওই ভগবানের মতো মানুষটার ঘর থেকে চুরি করে পেলে আসবো? জানলার বাইরে চোখটা ফেলে তেজ আর উদাসীনতা মেশানো গলায় ছেলেটা বলে, পেইলেইছি আমার নিজের বাতিকে, তা তোমাদের এত খোঁজ তল্লাশ কিসের? তোমাদের ঘাড়ে এসে তো পড়িনি। তা এ তেজ সে করতে পারে বটে, গাড়ি শুধু এই এত যাত্রী, কেউ বলুক দেখি ছেলেটা কখনো কিছু চেয়েছে কারো কাছে? হয়তো সেটাও ওর ওপর রাগের একটা কারণ এদের। যার ভিক্ষে করবার কথা সে ভিক্ষে করবে না, এত কিসের অহংকার? কিন্তু হৃদয়বান লোকও কিছু কিছু আছে বই কি। পয়েন্টসম্যান ব্রজ সত্যিকার দুঃখের গলায় বলল, হ্যাঁ রে, ওই অত সুখ আদর ছেড়ে তুই চলে এলি? হ্যাঁ, মুখ্যু কোথাকার, চেহারা দেখি মালুম হচ্ছে কত ভালো ছিলি, কলকাতার মতন ঠাঁই।
উত্তরে ছেলেটা মুখ নিচু করে থাকে, বোধহয় চোখের জলই চাপে। ব্রজ আবার জিজ্ঞেস করে, তো সত্যি বলতো, কেন পেলে এলি? মা নেই, বাপ নেই, ভাই বোন বলতে একটা কিছু নেই, এইখানে তোর কিসের টান? ছেলেটা মুখ তুলে তাকালো, গলাটা ঝেড়ে বলল, টান টান, এই মুখ পোড়া রেলগাড়ি। এ, সত্যি বলছি ব্রেজদা, অষ্টপর যেন দড়ি দিয়ে টানতো। রাত দিন কানের মধ্যে ইঞ্জিনে শো শো হুইসিল বাঁশি বাজতেছে, আর প্রাণের মধ্যে হু হু করে উঠতেছে। খাচ্ছি দাচ্ছি, যেন খাঁচায় পোড়া পাখির ছতু ছোলা খাওয়া। সুখ লাগে না, সভ্যতা একটা ছটফটানি। দিনে রেতে স্বপন দেখতেছি, লাফ দে রেলগাড়িতে উঠে পড়তেছি, আর বো চলে যাচ্ছি এ গাড়ি থেকে ও গাড়ি। ব্রজ বকুনির ভঙ্গিতে বলল, আহ, সারা জীবন তোর এইভাবে চলবে? ধুস ব্রেজদা, সারা জীবনটা সারা জীবনই জানে, এই শরীরটার মধ্যে যেন একটা দৌড়ের নেশা গেঁথে বসে গেছে গো, তিষ্ঠতে দেয় না। দেখো তুমি, এমনি করি ক্রমশ দিল্লি, বম্বে, কাশী, বৃন্দাবন, কাহা কাহা সব মুলুকে পৌঁছে যাব। পৃথিবীখানা কত বড় দেখব। বলি, পেটটা চলবে কিসে? আহ, ছাড়ো তো ব্রেজদা, সব তুচ্ছ কথা, তুচ্ছ কথা ভাবতে গেলে চলে না। গল্পটা এখানেই শেষ। তার মানে ছেলেটা ওই তুচ্ছ কথা ভাবতে চায়নি, আমরা কিন্তু ভেবে থাকি, তাই না? খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর আপনার কীরকম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে যদি দয়া করে জানান, আমাদের ভালো লাগবে। ধন্যবাদ।